আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে কিন্তু আমার ব্রাশ করাও হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে 7:30। বাইরে আসতেই দেখি এরকম একটা ওয়েদার, তো বেশ ভালো লাগছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো বলেছে কালকে মানে কাল রাত 12:30টার পর থেকে নাকি রেমাল ঝড় উঠবে, কিন্তু আমাদের এদিকে সেভাবে কোনো ঝড় ওঠেনি। বিকেল দিকে হয়েছে, প্রচণ্ড ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। আর ঝড়টা যখন উঠেছিল কেমন যেন একটা আওয়াজ উঠছিল, তো ভেবেছিলাম হয়তো 12:30টার পর রেমাল ঝড় আসবে, কিন্তু যাই হোক আর হয়নি। তো ঘুম থেকে উঠেই সকাল সকাল দেখি একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর সকাল থেকে দেখছি হাওয়া দিচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, খুব বেশি পড়েনি। তো যাই হোক ওয়েদারটা বেশ ভালোই লাগছে। এত গরমের পর যখন এরকম একটা ওয়েদার দেখতে পাওয়া যায় বেশ ভালোই লাগে। তো যাই হোক ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ করা হয়ে গেছে, এখন আর সেভাবে কোনো কাজ নেই। থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি, এরপর চা খেয়ে স্নান করে নেবো একেবারে, আর কোনো কাজ নেই। কি চলো তোমরা সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখে বেশ ভারী মজা লেগেছিল। তারপরে চলে এসেছি আমি ব্রাশ করে সোজা চা গরম করতে। ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে 1 কাপ চা খাওয়া যেতেই পারে। তো বন্ধুরা, তোমাদের ওইদিকে কোন কোন দিকে রেমালের উৎপাত হয়েছে অবশ্যই জানাবে। কিন্তু আমাদের এদিকে রেমালের উৎপাত খুব একটা হয়নি, তবে রাতের দিকে ওই বৃষ্টি নামেই ছিল আর ঝড়ও উঠেছিল। আর ঝড়টা ওঠার সময় জানি না কেন কেমন একটা আওয়াজ উঠছিল, তো আওয়াজটা শুনে বেশ ভারী ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো মাঝরাতেও ঝড় উঠবে। তো যাই হোক মাঝরাতে আর ঝড় ওঠেনি, ওই 6:30 7টা নাগাদ ঝড়টা উঠেছিল। তারপরে দেখো পরের দিন সকাল থেকেই দেখি ওয়েদারটা ভীষণ সুন্দর, বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছিল আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। আর যেই ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে অমনি আমার ইচ্ছে হয়ে গেল চা খাওয়ার জন্য। তো এদিকে 1 কাপ চা, 2টো বিস্কিট আর একটু স্যাও ভাজা নিয়ে নিয়েছি। এই স্যাও ভাজা খুব একটা আমি খাই না, তবে যেদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে বৃষ্টি পড়ে সেদিন একটু নিই, কারণ এই স্যাও ভাজা নিমকি ভাজা চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তবে এখন খুব একটা খাওয়া ওঠে না, কারণ এখন যেটা খাই সেটাই অম্বলে পরিণত হয়ে যায়। তো যাই হোক এদিকে বসে গেছি এখন খাবার খেতে। আজকের ভিডিওতে একটা বনু কমেন্ট করেছো যে দিদি ভাই তোমার গলায় ওটা কিসের মাদুলি। আসলে ওইটা হচ্ছে 5 মাসে আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে শ্বশুরবাড়ির থেকে 5 মাসে পুজো দেওয়া। তো 5 মাসে আমার শাশুড়ি মা আমাকে একটা মাদুলি দিয়েছে, আর 7 মাসে হচ্ছে আমার বাবার বাড়ির নিয়ম, আমার মা আমাদের ওখানে পুজো দিয়ে মাদুলি তৈরি করে আমাকে দিয়েছে। সেটা কালকের ব্লগে তোমরা দেখেছো যে আমার মা এসেছিল, আমাকে কিন্তু মাদুলিটা পরিয়ে দিয়েছে এবং ঠাকুরের ভোগ খাইয়ে দিয়েছে। আমাদের বাড়িতে যেহেতু কোনো অনুষ্ঠান নেই, স্বাদের অনুষ্ঠান বলো শান্তির অনুষ্ঠান বলো, তাই পুজো দেওয়ার নিয়মটা আছে বলে মানে পুজোটাও দিয়েছে আর আমাকে মাদুলিও দিয়েছে। যাই হোক ওইদিকে আমার চা খাওয়া হয়ে গেছে, আর চা খাওয়া যেই হয়েছে আশা করি আমার নাইটিটা দেখে তোমরা বুঝতে পারবে চারিদিকে প্রচুর হাওয়া দিচ্ছে। তো ভাবলাম যাই একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকি। আর বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টির ঝিটটা আসছিল ব্যালকনির দিকে, তো আমার গায়ে ঝিটটা আসছিল বৃষ্টির, তো বেশ ভালো লাগছিল। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই গরমে কে না চায়। আমার তো মনে হয় প্রত্যেক দিনই যদি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে বেশ ভালোই হয়। তো ব্যালকনিতে কিন্তু আমি প্রায় 15 থেকে 20 মিনিট ছিলাম। তারপরে দেখো এখন নিচে যেতেই দেখি এইদিকে বৃষ্টিটা এখনও থামেনি, বৃষ্টি কিন্তু অনবরত চলছেই। আর এখন ঘড়ির কাঁটা প্রায় 8টার দিকে। এইদিকে কিন্তু আমি আর বসে থাকিনি, সোজা স্নান করে নিয়েছিলাম। আর এই বর্ষাকালের সময় বা যেদিন বৃষ্টি নামায় সেদিন ঘরে সব দিকে অসুবিধা হয় কোথায় জামা প্যান্টগুলো মেলবো। তো এদিকে আমার স্নান করা হয়ে গেছে, ভাবলাম নাইটিটা তো আজকে বাইরে মেলা একদমই যাবে না, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, তো এইখানটাতে নাইটিটা মেলে নেব। তো চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক। আমার কাছে সব থেকে যে কমেন্টটা বেশি আসে সেটা হচ্ছে দিদিভাই তুমি তোমার বাবার বাড়ি যাবে না, তোমার বাবার বাড়িতে বেবি ডেলিভারি হবে না। সবারই একটাই কোয়েশ্চেন, তো চলো তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া যাক। না বন্ধুরা, এই মুহূর্তে আপাতত আমি আমার বাবার বাড়ি যাচ্ছি না। আসলে আমি যেহেতু ডাক্তারটা আমার শ্বশুরবাড়ির থেকে দেখাচ্ছি, আর আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ির ডিস্টেন্স হচ্ছে প্রায় 1.5 ঘন্টা, মানে যদি তুমি ডাইরেক্ট রিজার্ভ গাড়ি করো।
তো 1.5 ঘন্টা ডিস্টেন্স। তো 1.5 ঘন্টা ডিস্টেন্স থেকে বারবার গাড়ি ভাড়া করে প্রত্যেক মাসে ডাক্তার দেখানোটা একদমই সম্ভব নয়। যদিও সম্ভব হয়ে ওঠে, তবে এই যখন এমার্জেন্সিতে পড়ে, এই যে আমার এখন হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, তো আমি যেখানে ডাক্তার দেখাই আমার শ্বশুরবাড়ির থেকে ডিস্টেন্স হচ্ছে 5 থেকে 7 মিনিট। তো কোনো অসুবিধা নেই, বাইকে চলে যেতে পারবো। তো সেখানে বাবার বাড়ির থেকে আসতে গেলে অনেকটাই সময় লাগবে, যার কারণে যাইনি। আর এখানেই আছি, তার কারণ তো বললামই, এখান থেকে ডাক্তার দেখাচ্ছি বলে, আর এখান থেকে সমস্তটা বেশ সুযোগ সুবিধা। আর আমার বাবার বাড়ি থেকে যদি ডাক্তার দেখাই কোনো, তো প্রায় 30 মিনিট 40 মিনিটের মতো লাগবে। তো সেখানে যখন এখান থেকে 5-7 মিনিটের দূরত্ব, তাহলে এখানেই দেখাটা ভালো। জিজ্ঞেস করছো যে তুমি তোমার আর বাবার বাড়ি যাবে না? তো না বন্ধুরা, আমি এখন আপাতত আর যাচ্ছি না। এই 5 মাসে একবার ঘুরে এলাম, আর যদিও মানে যাওয়া হতো এই 7 মাসে বা 9 মাসে, তবে আমি আর রিস্ক নিলাম না, যেহেতু বলে লাস্ট 3 মাস একটু ডেঞ্জার, যেহেতু যখন তখন বেবি ডেলিভারি হতে পারে। তো সেই সময় আসা যাওয়াটা না করাই ভালো, কারণ কখন কোন সময় ব্যথা উঠবে এই জিনিসটা বলা তো ভুল। তো যার কারণে যাইনি। আর সত্যি বলতে আমার বেবি ডেলিভারি কিন্তু আমার শ্বশুরবাড়ির থেকেই হবে। আর বেবি ডেলিভারি হওয়ার পর আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতেই আসবো। এইখান থেকে এসে তারপরে হয়তো বাবার বাড়ি যাব, সেটা একটা আলাদা ব্যাপার। তবে আমার বেবি ডেলিভারি আমার শ্বশুরবাড়ির থেকেই হবে, আর আমার বেবি ডেলিভারি হওয়ার পরও কিন্তু আমি শ্বশুরবাড়িতেই আসবো। এখানে এসে প্রায় 1.5-2 মাস থাকবো, তারপরে বাবার বাড়ি যাব। মানে আমার ধরো বেবি ডেলিভারি হবে বাংলা মাস অনুযায়ী ভাদ্র মাসে। আর ভাদ্র মাসে আমাদের বাঙালিতে বলে নাকি মানে আসা যাওয়া করতে নেই। তো যে কারণে ভাদ্র মাসে তো আমাকে একদমই আমার বাবার বাড়ি পাঠাবে না। তারপরে কিছু কিছু জিনিসের নিয়ম আছে যেগুলো মানতে হয়। যেমন ধরো আমাদের বাঙালিদের বাড়িতে পৌষ মাসে, চৈত্র মাসে, ভাদ্র মাসে, এইসব মাসগুলোতে কোথাও পাঠায় না। তো সেখানে ভাদ্র মাসে যখন আমার বেবি ডেলিভারি হবে, আমি চেয়েছিলাম হসপিটাল থেকে একেবারে বাবার বাড়ি চলে যাব, কিন্তু আমার শাশুড়িমা বলে একদমই না, ভাদ্র মাসে আমি কোথাও পাঠাবো না, তারপরে আবার বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে, আরই পাঠাবো না। তো যার কারণে ভাদ্র মাসে তো পাঠাবেই না। আর তাছাড়া আমার হাজব্যান্ড বলেছে 40-45 দিন হবে ওর এখানে থাকা, তারপরে তুমি যাও, ওখানে গিয়ে পরে তুমি থাকো না, কোনো অসুবিধা নেই, একেবারে অন্নপ্রাশনের আগে আসবে। আসলে দেখো, এই সময় আমরা যতই শ্বশুরবাড়িতে থাকি আর শ্বশুরবাড়ি যতই ভালো হোক না কেন, আমাদের মনটা কিন্তু সবসময় বাবার বাড়ির দিকেই টানে। জানি না কেন, শরীরে যে কোনো সমস্যা হলেই, মায়ের মুখটা দেখলেই, বা মা যদি একবার মাথায় হাত বুলিয়ে দেয়, জানি না কেন উধাও হয়ে যায় ম্যাজিকের মতো। তো সেখানে সবসময় সবাই চাই যে আমরা আমার মায়ের কাছেই থাকি, কিন্তু কি আর করা যায়, পরিস্থিতি যখন সাথ দেয় না, তখন আর কিচ্ছু করার নেই। মনটা হয়তো আমার বাবার বাড়ির দিকে টানছে, কারণ আমি তো আমার বিয়ের পর যখন এখানে আসি, প্রত্যেক মাসে আমি আমার বাবার বাড়ি যেতাম, কিন্তু এখন এই সিচুয়েশনে তো একদমই যাওয়া হচ্ছে না। একবার গিয়েছিলাম 5 মাস পর, আর এখন তো 7 মাস হয়ে গেল, 2 মাস তো একদমই যাওয়া হয়নি। এরপর আমার যেতে যেতে প্রায় ওই অক্টোবরের শেষে কি নভেম্বরের প্রথম দিকে হবে, অনেকটাই এখন দেরি আছে। তো অবশ্যই মনটা টানছে যাবার জন্য, তবে মনটা টানলেও কিছু করার নেই, নিজের মনকে নিজেকে সান্ত্বনা দিতে হবে। তো আমি একটা কথাই জানি, দেখো আমাদের শ্বশুরবাড়ি যতই ভালো হোক, আমি জানি আমি এখানে যে কেয়ারটা পাচ্ছি, তো হয়তো বাবার বাড়িতে গেলে পাবো না কি পাবো, তবে শ্বশুরবাড়িতে যথেষ্ট কেয়ার পাচ্ছি, সব দিকটাই ভালো। যতই ভালো হোক, তাও কিন্তু মনটা সে আমার মায়ের দিকেই টানছে। যাই হোক, কিছু করার নেই, তবে অবশ্যই যাব, না যাওয়া একদমই করব না। তো সেটা কবে যাব না যাব অবশ্যই ভিডিওতে তো শেয়ার করবই তোমাদের সাথে। তো এদিকে দেখো বিকেল হয়ে গেছে, আর আজকের বিকেল আমি একটা আপেল আর 5টা লিচু নিয়ে নিয়েছি। আর এখন যেহেতু লিচু সিজন, আর এই লিচু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কি করি জানো তো, লিচুটা খসা যখন ছাড়াতে ছাড়াতে 1-2টো খেয়ে নিই, এতটাই ভালো লাগে। তো এদিকে আমার দুপুরে খাবার খাওয়ার পর জানো তো শরীরটা ভীষণ ভারী লাগে, একদমই কিচ্ছু ফল খেতে পারি না। এখন কি করছি জানো তো, এই বিকেল দিকে ঘুম থেকে উঠে তো পেটটা অনেকটাই হালকা হয়ে যায়, তো ঘুম থেকে উঠে ফল খেয়ে নিই। অনেকেই বলছে বিকেলবেলায় বা রাত্রেবেলায় ফল খেতে নেই, তবে দেখো আমি সন্ধেবেলায় বা রাত্রেবেলায় ফলটা খাচ্ছি না, আমি ফলটা খাচ্ছি ঠিক 5:30টার সময়। আর 5:30টার সময় গরমকালে খুব একটা অসুবিধা হয় না, তখন সন্ধেও হচ্ছে না। তো ওই জন্য তোমার 5:30টার সময় ফল খেয়ে নিই। আর এই সময় ফলটা খেলে কি হয় জানো তো, শরীরটাও বেশ ভালো থাকে, মানে পেটটা ভারী হয়, যেহেতু দুপুরে সেই কখন 2টোর সময় খাবার খাই, আর 5:30 মানে প্রায় 3.5 ঘন্টা মানে হালকা হয়ে যাচ্ছে পেটটা, তো সেখানে ফলটা খেলে একটু ভারী থাকে। তো
তো আমার তো খুব একটা জানা নেই, তবে তোমরা একটু জানিও তো যে এই সময়টাতে মানে ওই বিকেল 5:30টার সময় ফল খাওয়াটা উচিত কি না। তো যাই হোক, এইদিকে আমি লিচু আর আপেলটা খেয়ে খোসাগুলো ওই দিকটাতে ফেলে দিলাম আর প্লেটটাও ধুয়ে নিলাম। আর এখন প্রায় 5:30 পৌনে 6টা বেজে গেছে। এখনও কিন্তু ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর আছে, গাছপালাগুলো বেশ ভালো নড়ছিল। তো আমার তো খুবই ভালো লাগছিলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই একটু হাঁটাচলা করে নিয়েছিলাম। আসলে আজকে আর গাছে জল দিইনি, সারাদিন বৃষ্টি হয়েছে তো, তাই আজকে আর গাছে জল দিলাম না। দেখলাম গাছের গোড়াগুলো বেশ ভালোই ভেজা ছিল। এখন কি করি, ওই 6টার সময় যখন ছাদে যাই, 5:30 6টার সময়, তখন ছাদের মধ্যে একটু হাঁটাচলা করে নিই, যতটুকু সময় যেদিন যেমন পারি। কোনো দিন হয়তো 5 মিনিটও হাঁটলাম, কোনো দিন আবার হয়তো 10 মিনিটও হাঁটলাম। তো এদিকে হাঁটাচলা করে নেবার পরে ব্যালকনির থেকে আমি আমার হাজব্যান্ডের প্যান্ট আর গেঞ্জিটা তুলে নিয়ে চলে এসেছি। আসলে বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির ঝিটটা যেহেতু ব্যালকনিতে আসছিল, তো ব্যালকনিতে থেকে না ভিজে যাচ্ছিল। তো ভাবলাম একেবারে এখানেই মেলে দিই। আর আমার নাইটিটা শুকিয়ে গেছে, নাইটিটাও একেবারে তুলে নিয়ে চলে যাব। আর কালকে যেহেতু আমার মা এসেছিল, তো মা যে শাড়িটা পরেছিল সেটা সকালে একটু দেখলে জল কাচা করে দিয়েছিলাম। আর কাচলাম না, যেহেতু ওই একবেলার মতো পড়েছিল, তো যার কারণে জল কাচা করে ওখানে মেলে দিয়েছিলাম। তখন দেখলাম শাড়িটাও শুকিয়ে গেছে। আর ওই যে জানালাগুলো দেখছো, ওইগুলো একটা জানালা খুলে দিয়েছিলাম বলে হাওয়াতেই শুকিয়ে গেছে। তো এখন শাড়িটাও তুলে নেব। আর এইভাবে যদি জিনিস পরে থাকে দেখতেও কেমন জানি একটা লাগে, ভালো লাগে না। তো ওইদিকে শাড়িটা তুলে নেব আর শাড়িটা শাড়ির জায়গায় রেখে দেব। তো বন্ধুরা, তোমরা তোমাদের প্রেগনেন্সিতে কি বাবার বাড়িতে আছো না শ্বশুর বাড়িতে আছো? আর তোমাদের ডেলিভারি কোথার থেকে হবে, বাবার বাড়ির থেকে না শ্বশুর বাড়ির থেকে? অবশ্যই কিন্তু জানাবে। বা যারা আর কি বেবি ডেলিভারির পর বাবার বাড়ি যাবে, তো কতদিন পর যাবে সেটাও কিন্তু জানাবে। তাহলে ভালো লাগবে, তোমাদেরও যদি অ্যান্সারগুলো আমি পাই, আমারও বেশ ভালো লাগে। তো ওদিকে দেখো শাড়িটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি, আর এখন নিচেই দিয়ে দিয়েছি, কারণ হাতে একদমই পারছিলাম না। তখন ভালো করে শাড়িটা গুছিয়ে আলমারির মধ্যে রেখে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। যদি একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বোনটির পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, সকলের সুস্থতা কামনা করে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম।